নমস্কার। ফিকশন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের জন্য রয়েছে লেখিকা বৈশালী কুণ্ডু মণ্ডলের কলমে একটি হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, সতীশ মাস্টারের বিপদ। আজকের গল্পের সূত্রধার আমি অরূপ এবং গল্প পাঠে লিও। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গল্প, সতীশ মাস্টারের বিপদ। স্কুলের ছুটির ঘন্টা পড়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, তবুও 3 অসমবয়সী বন্ধু বা শিক্ষকের বাক্যালাপের শেষ নেই। তাদের মধ্যে যিনি বয়সে সব থেকে নবীন, তিনি ক্লাস 5-এর বিজ্ঞানের খাতা দেখছেন। অন্য 2 জন নিজেদের মধ্যে গল্পে মশগুল। নানান আলোচনার পর আলোচনার বিষয় হিসেবে উঠে এলো ভূত। ভূতের অস্তিত্ব আছে কি নেই সেই নিয়ে চলতে থাকলো বিস্তর আলোচনা। আলোচকরা হলেন বাংলা শিক্ষক শ্রী অবিনাশ রায়চৌধুরী ও ইংরেজি শিক্ষক শ্রী নিশীথ বিশ্বাস, আর যিনি খাতা দেখতে ব্যস্ত তিনি হলেন বিজ্ঞানের শিক্ষক শ্রী সতীশ মজুমদার। এই 3 অসমবয়সী শিক্ষকদের প্রগাঢ় বন্ধুত্ব নিয়ে আলোচনার শিক্ষক মহল অতিক্রম করে ছাত্র মহলেও জনপ্রিয় হয়ে উঠেছে। সতীশ খাতা দেখতে ব্যস্ত থাকলেও তার 2 সহশিক্ষকের আলোচনার প্রতি মাঝে মধ্যেই মনোনিবেশ করছেন, কিন্তু মন্তব্য করছে না কোনো। এই আলোচনা যেন তাকে অন্যমনস্ক করে তুলছে বারংবার, সুদূর অতীতে নিয়ে চলে যাচ্ছে ক্ষণিকের জন্য। সতীশের চোখের সামনে ভেসে উঠছে আকাশ ভাঙা বৃষ্টি, তার বহু পরিচিত কাঁচা রাস্তায় সেই বর্ষার দরুন 1 হাঁটু জল, ছোট্ট টিনের ক্লাবের ঘর, সন্ধ্যার আধার নিরাময়ের জন্যে কুড়িকাঠ থেকে ঝুলন্ত হলদেটে মৃদু আলো প্রদানকারী জং ধরা একটি লণ্ঠন, আর ভেসে উঠছে স্মৃতির অতল গভীরে থেকে উঠে আসা বহুদিনের না দেখা কিছু চেনা মুখ। চোখের পাতাগুলো যেন স্বতঃস্ফূর্তভাবেই ভিজে উঠল সতীশের। মুহূর্ত কয়েকের ব্যবধানে নিজেকে সামলে নেয় সতীশ। টিচার্স রুমের দরজায় এসে দাঁড়ায় দারোয়ান জয়ন্ত। হাসি মুখে জিজ্ঞেস করে, স্যার, আপনাদের হয়ে গেছে? তাকে বাড়ি ফিরতে হবে, কিন্তু যাবার আগে স্কুল বিল্ডিংটাকে তালা বন্ধ করে যেতে হবে তাকে। জয়ন্তের কথায় 3 শিক্ষকই মৃদু অস্বস্তিতে পড়ে গেলেন। লজ্জিত স্বরে অবিনাশবাবু বললেন, এই সরি ভাই, তোমার একটু দেরি হয়ে গেল না? না না, ঠিক আছে স্যার। ঘরের ভিতরে এগিয়ে যায় জয়ন্ত জানলাগুলো বন্ধ করার জন্যে। সতীশ, হলো তোমার? নিশীথ, চলো এবার। অবিনাশবাবু তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। স্কুল থেকে সবচেয়ে দূরে সতীশের বাড়ি, তাই অবিনাশবাবু আর নিশীথবাবু সতীশকে বাসে তুলে দিয়ে যে যার বাড়ির রাস্তা ধরেন। নিশীথবাবু স্কুটি নিয়ে বেরিয়ে যান। তারপর অবিনাশবাবু একটা রিক্সা ডেকে নেন। বলা বাহুল্য, আজও এর ব্যতিক্রম হতো না যদি না নিশীথবাবুর ফোনে একটা ফোন আসত। বিশেষ দরকারে নিশীথবাবুকে তার এক বন্ধু ফোন করে বলেন এক্ষুনি তার বাড়িতে আসতে হবে। অগত্যা সঙ্গী সঙ্গ ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন স্কুটি নিয়ে। আসি তবে। হ্যাঁ শোনো নিশীথ, কাজ মিটিয়ে পারলে একেবারে চলে এসো। আচ্ছা অবিনাশদা। একরাশ ধোঁয়া ছেড়ে স্কুটিটা তাদের পেছনে ফেলে এগিয়ে গেল। একটু দূরে থাকার দরুন এই সুযোগটা এক প্রকার বাধ্য হয়ে হাতছাড়া হয়ে গেল সতীশের। প্রতিদিন স্কুলের পরে অবিনাশবাবু বাড়িতে একটা গল্পের আসর বসে। সন্ধ্যার দিকে নিশীথবাবু চলে যান সেখানে। প্রায় 9টা নাগাদ আবার বেরিয়ে পড়েন গল্পগাছা সাঙ্গ করে। কয়েকটা ঘন্টা কেটে যায় বেশ 2 জনের। অবিনাশবাবু একা মানুষ, এই সঙ্গ তার ভালোই লাগে। মাঝে মধ্যে নিশীথবাবু গৃহিণীকে নিয়েও আসেন এখানে, কিন্তু আজ হয়তো এমন কিছুই হবে না। শ্রাবণের আকাশ আজ সারাদিন যাবৎ বড় অভিমানী। তাকে দেখে অনেকেরই মনে হয়েছে এই বুঝি তার অভিমান গলে পড়বে, কিন্তু না, সারাদিন যাবৎ সে অভিমান সংবরণ করেই রেখেছিল। এখন তার মেঘলা অভিমানগুলো আরও ঘনীভূত হয়ে একটু একটু করে ঝরতে শুরু করেছে। স্কুল থেকে বাস স্ট্যান্ড 2-3 মিনিটের হাঁটা পথ। সেইটুকু তারা দুজনেই কেউই পৌঁছাতে পারলেন না। তার আগেই যেন
তাদের মাথায় আকাশ ভেঙে বৃষ্টি নামল। মুহূর্তের মধ্যেই যেন স্কুল সংলগ্ন ভিতরের ছোট রাস্তাটা প্রায় যান ও জনশূন্য হয়ে গেল। এখন কি হবে? অবিনাশবাবুর বাড়ির দূরত্ব বেশি নয়, কিন্তু সতীশ কিভাবে বাড়ি ফিরবে? বৃষ্টিতে থামার নাম নেয় না। একটা বন্ধ দোকানের শেডের নিচে দাঁড়িয়ে দুইজনেই প্রায় কাক ভেজা অবস্থা। হঠাৎ অবিনাশবাবু চোখে পড়ল একটা ফাঁকা রিক্সা। রিক্সা চালক তার চেনা, মাথায় প্লাস্টিক বেঁধে সে রিক্সা চালিয়ে যাচ্ছিল। অবিনাশবাবু হাঁক পারলেন, এই হারান্দা, হারান্দা, এইদিকে এইদিকে, হারান্দা। রিক্সা চালক তার রিক্সার প্রতি মৃদু থামিয়ে ঘাড় ঘুরিয়ে দেখে নেয় যে ডাকটা ঠিক কোন দিক থেকে আসছে। ইতিউতি দৃষ্টি ঘোরাতেই দোকানের শেডের নিচে দাঁড়িয়ে থাকা অবিনাশবাবুরা তার দৃষ্টিগোচর হতেই সে তাড়াতাড়ি রিক্সা চালিয়ে সেদিকে আসে। হাওয়ার দমকে বৃষ্টির ফোঁটা অবিনাশবাবুর মুখে এসে ধাক্কা মারছে। সে জল হাতের আলতো ছোঁয়ায় ঝেড়ে ফেলে তিনি বললেন, এই হারান্দা, একটু বাড়ি পৌঁছে দেবে আমাদের? আরে হ্যাঁ দাদা, আসেন আসেন। এই বলে সে রিক্সা নিয়ে দোকানের কাছাকাছি এলো। রিক্সা চালক হাত দিয়ে রিক্সার সিটে জমে থাকা জল ফেলে দিলেন। আসেন আসেন, বসেন বসেন বসেন। এই তাড়াতাড়ি উঠে পড়ো সতীশ। কিন্তু অবিনাশ দা। আরে না, ওসব কিন্তু কিন্তু পরে পড়ো, আগে এই বৃষ্টিটা থেকে তো বাঁচো। অবিনাশবাবু এক প্রকার আদেশের সুরেই বলল কথাটা। তার কথা উপেক্ষা করে সতীশ আর কথা বাড়ায় না, উঠে পড়ে রিক্সায়। এই মিনিট দশেকের বৃষ্টিতেই রাস্তায় ভালো জল জমে গেছে। সেই জল কেটে রিক্সা টেনে চালিয়ে নিয়ে যেতে হারানবাবুদের 10 মিনিটের রাস্তা প্রায় 20 মিনিট লাগলো। অবিনাশবাবু বাড়ির পৌঁছে দুজনেই ভিজে পোশাক বদলে নিয়েছেন। সতীশকে বসিয়ে অবিনাশবাবু একটু কফি আর স্ন্যাক্স আনতে গেলেন। সতীশ ঘুরে ঘুরে ওনার ফ্ল্যাটটা দেখতে লাগলো। একটা শোবার ঘর, বসার জন্য এক ফালি জায়গা, রান্নাঘর আর শোবার ঘরের সাথে একটা অ্যাটাচ বাথরুম, বসার ঘরের কাঠের ছোট্ট শোকেজের শেলফে নানান বই জার্নাল সাজানো। সতীশ একটা নিয়ে উল্টে পাল্টে দেখতেই অবিনাশবাবু কফি নিয়ে এলেন। তা বুঝলে ভাইয়া, একা থাকার কিছু বেনিফিট আছে। সামনে সেন্টার টেবিলের উপরে কফির কাপগুলো সমেত ট্রেটা নামিয়ে রেখে একটা সিঙ্গেল সোফায় বসে কথাটা বললেন অবিনাশবাবু। নিজের মতো করে থাকা যায়। হ্যাঁ, অসুবিধা একটু হয় বটে, অসুখ বিসুখ হলে দেখার কেউ থাকে না, তবে জীবনটা নির্ঝঞ্ঝাট থাকে, কি বলো? সতীশ মৃদু হাসে। সে এমন স্বাধীন জীবনের স্বাদ একেবারে ভুলেই গেছেন। কফিতে কয়েকটা চুমুক দেওয়ার পর সতীশ খেয়াল করল বাইরের বৃষ্টিটা একটু যেন ধরে এসেছে। বেরিয়ে পড়লে সামান্য ভিজে ভিজে গেলেও হয়তো বাড়ি ঠিকই পৌঁছে যেতে পারবে। সেই মতো সতীশ অবিনাশবাবুকে কথাটা বলতেই অনুরোধের সুরে তিনি বলে ওঠেন, আর কিছুক্ষণ থেকে যাও না ভাই, একলা মানুষ জানোই তো, তুমি কিছুক্ষণ থাকলে একটু ভালো লাগবে। এই যা, আজ হয়তো নিশীথ আসবে না, রাতে খাওয়া দাওয়া করে একেবারে যেও। একটা ক্যাব বুক করে নিলে তো আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় আশা করি। এক প্রকার নিমরাজি হলো সতীশ। অহনা একা থাকবে এটা একটা সমস্যা, যদিও পাশের ফ্ল্যাটে সুজাতা বৌদিকে ডাকলেই তিনি আসতে পারেন। দ্বিধাগ্রস্ত হয়ে অহনাকে ফোন করলো সতীশ। হ্যাঁ বলছি, শোনো না, আমার একটু যেতে দেরি হবে। আমি অবিনাশদার বাড়িতে রয়েছি, উনি একটু রিকোয়েস্ট করেছেন কিছুক্ষণ থাকতে। আরে না না, এমনি একটু কথাবার্তা বলবো। বলছি সুজাতা বৌদি বাড়িয়েছেন তো, তাকে একটু ডেকে নাও না কিছুক্ষণ। ওকে, থ্যাংক ইউ। ফোনটা কেটে দেয় সতীশ। থ্যাংক ইউ মাই বয়। অবিনাশবাবু কৃতজ্ঞতার হাসি হাসলেন। নিশীথ হয়তো আজ আর আসবে না, যা বৃষ্টি হলো। ঠিক আছে, খাবার অর্ডারটা কিছুক্ষণ পরেই দিই। চলো জমিয়ে এবার একটু গল্প করা যাক। নিশীথের সাথেও গল্পটা ভালোই হয়। হ্যাঁ দেখছিলাম তো আজকে আপনাদের দুজনকে। আচ্ছা, ওই ভুতুড়ে গল্প, মানে ওই আষাঢ়ে গল্প? হ্যাঁ, নিশীথ ওসবে একটু আধটু বিশ্বাস করে। ওর মতে ভগবত গীতা, বেদ ইত্যাদিতে যখন আত্মার অস্তিত্ব স্বীকার করেই নিয়েছে, তাহলে আমরা কে তাকে অস্বীকার করে? কিন্তু আমি ওসব ভূত প্রেত বুজরুকিতে বিশ্বাসী নই। অবিনাশবাবুর কথা মাঝপথে থেমে যায় ডোর বেলের শব্দে। 7টা বেজে গেছে কথায় কথায়।
দরজা খুললেন অবিনাশবাবু। বিস্মিত দৃষ্টিতে দুজনেই চেয়ে রইলেন আগত ব্যক্তির দিকে। এই বৃষ্টির মধ্যেও নিশীথবাবু তার রোজকার অভ্যাস ভোলেননি। অবিনাশবাবু খুশিয়াল স্বরে বললেন, আরে নিশীথ যে, এসো এসো। আমি তো ভাবলাম তুমি হয়তো আজ আর আসবেই না। রেনকোটটা গা থেকে খুলে তার জলটা ছেড়ে দরজার বাইরে থাকা ফাইবারের শু শেলফটার উপরে রেখে ঘরে ঢুকলেন নিশীথবাবু। অবাক দৃষ্টিতে চেয়ে থাকে সতীশ নিশীথবাবুর দিকে। তার এমন আগমন সতীশকে তার জীবনের বেশ কয়েকটা বছর পিছিয়ে নিয়ে যায়। সেদিন ও এমনই এক শ্রাবণ সন্ধ্যা ছিল। সতীশের স্মৃতি পথ পেয়ে অনেকগুলো মুখ যেন ধরা দিল তার মানুষ চোখে। কতদিন তাদের সাথে কথা হয়নি। কেমন আছেন তারা? মনটা কেমন মোচড় দিয়ে উঠল সতীশের। আজ তাহলে জমিয়ে গল্প করা যাবে, কি বলো সতীশ? সতীশের চিন্তা জাল ছিন্ন হলো। আরে কি এত ভাবছো? না, তেমন কিছু নয়। সতীশ জবাব দেয়, নিশীথ বসো, তোমাকে একটু কফি দিই। বলে অবিনাশবাবু ভিতরে চলে গেলেন। মিনিট পাঁচেকের মধ্যে 3 কাপ কফি নিয়ে ফিরে আসতেই ঘটে গেল একটা ঘটনা। এই বৃষ্টিতে মাঝে মধ্যেই এখানে হয়ে থাকে পাওয়ার কাট। এমার্জেন্সি লাইট জ্বালান অবিনাশবাবু। 3 অসমবয়সী বন্ধু কফির কাপ হাতে নানান গল্পে মত্ত হলেন। একসময় আলোচনায় উঠে আসে ভূত। নিশীথবাবু বললেন, বাইরে বৃষ্টি, তার উপরে এমন লোডশেডিং, এমন আবহাওয়ায় ভূতের গল্প জমবে ভালো, কি বলো সতীশ? অবিনাশ দা তো এসবে একেবারেই বিশ্বাসী নন, তা তুমি কি বিশ্বাস করো সতীশ? অন্য মনস্ক হয়ে পড়ে সতীশ কথাটা শুনে যে একদিন তো সে অবিশ্বাস সত্যিই করত ভূত প্রেতের উপর, সর্বোপরি আত্মার অস্তিত্ব নিয়েও বটে। কিন্তু ওই একটা ঘটনা তাকে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে এনে ফেলেছিল। কি করে অপেক্ষা করবে সব কিছু? অবিশ্বাস করবেই বা কি করে? সতীশের মুখের অভিব্যক্তি যেন অন্য একটা কথা বলছিল। কি হে সতীশ, তেমন কোনো অভিজ্ঞতা আছে নাকি তোমার? তাহলে তা একটু ঝেড়েই ফেলো দেখি। নিশীথের কিন্তু বেশ লাগবে, ও ভূতের গল্প শোনার জন্য উদ্গ্রীব কি না? কি বলো নিশীথ? অবিনাশবাবু এবার রসিকতা শুরু করলেন নিশীথবাবুর সাথে। নিশীথবাবু মুখটা সামান্য কাচুমাচু করে বললেন, এই 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 শুরু হলো অবিনাশ দা। এই আপনার একটা দোষ বলতে পারেন, শুধু আমার লেগ পুল করবেন। দাদা ভাইয়ের সাথে একটু খুনসুটি করবে না তো কে করবে? কি ভাইটি, ভুল বলছি? অবিনাশবাবু আর নিশীথবাবু এই সমস্ত খুনসুটিতে সতীশের কানই যেন নেই। মাথা নিচু করে সতীশ যেন কি একটা ভেবেই চলেছে। একটা ভাবনার ঢেউ তার মনের বালুচরে আছড়ে পড়ছে। কেউ কি তার কথা বিশ্বাস করবে এই আজকের দিনে, এই বিজ্ঞানের যুগে? কিন্তু সেদিন তো সতীশের দেখার কোনো ভুল ছিল না। আধ ঘন্টা ধরে নিশ্চয়ই সে প্রলাপ বকেনি। তাছাড়া উপস্থিত সবাই যা বলেছিল তার মানে তো এটাই দাঁড়ায় যে সতীশ এক অদ্ভুত অভিজ্ঞতায় সম্পৃক্ত হয়েছিল। কি হলো সতীশ, কথা বলছো না যে? অবিনাশবাবু মৃদু হেসে বললেন। মাথা তুলে মৃদু হাসে সতীশ। মুহূর্ত খানেক থেমে সতীশ বলতে শুরু করেন, বিশ্বাস করবেন আপনারা আমার প্রত্যেকটা কথা? আমি একটাও মন গড়া কথা বলবো না, বিশ্বাস করুন। মৃদু সন্দিগ্ধ দৃষ্টিতে অবিনাশবাবু সতীশকে মাপলেন। কি বলতে চলেছে সতীশ? মনের মধ্যেই ভাবনাটা পাক খেয়ে উঠল অবিনাশবাবু। ও কি সত্যি কোনো? হঠাৎ একটা সামান্য দুর্ঘটনা অবিনাশবাবুর ভাবনায় ছেদ টেনে দিল। এমার্জেন্সি লাইটটা নিভে গেল। অবিনাশবাবু নানান ব্যস্ততায় সেটা চার্জ দিতে ভুলে গেছেন। মৃদু অস্বস্তিতে পড়লেন অবিনাশবাবু। এই যা, এই তোমরা একটু বসো প্লিজ, আমি এখনই আসছি। দ্বিধাগ্রস্ত স্বরে কথাগুলি বলে তিনি অন্ধকার হাতড়ে পায়ে পায়ে এগোতে চেষ্টা করলেন তার রান্নাঘরের দিকে। মিনিট পাঁচেকের মধ্যেই একটা মস্ত বড় মোমবাতি হাতে নিয়ে হাসি মুখে তিনি ঢুকলেন। সচরাচর এমন হয় না গো, হঠাৎই এমন হলো। নিশীথবাবু সোফায় তার শরীরটা এলিয়ে দিয়ে বললেন, আরে না না, ঠিক আছে অবিনাশ দা। আহ
এই অন্ধকারে কিন্তু অন্যান্য গল্পের চাইতে ভূতের গল্পটাই বেশি জমে উঠবে, কি বলো হে সতীশ? নাও নাও, শুরু করো। ইয়ে মানে কিছু মনে করো না সতীশ, বিজ্ঞানের শিক্ষক হয়ে তুমি কি এসব রাবিশ চিন্তা ভাবনায় বিশ্বাসী? অবিনাশবাবুর কথার জবাবে মৃদু হাসে সতীশ। বিশ্বাস বড় অদ্ভুত জিনিস। অনেক সময় আমাদের চারপাশে এমন অনেক কিছুই ঘটে যার সত্যতা আমরা কোনো যুক্তিতেই অবিশ্বাস করতে পারি না। বলতে পারেন আমিও এমন একটা ঘটনার শিকার। বিস্মিত দৃষ্টিতে দুজনেই তাকান সতীশের দিকে। সতীশ গল্প বলতে শুরু করে। আজ থেকে প্রায় 10 বছর আগে যখন আমি জয়েন করি, আমার দেশের বাড়ি থেকেই স্কুলে যাতায়াত করতাম। আশা করি আপনাদের মনে আছে, আমাদের গ্রামের প্রান্তভাগে আমাদের একটা ক্লাব ঘর ছিল। সেটা হয়তো বা এখনো আছে। বাবা মার মৃত্যুর পর আমি এক প্রকার সকলের সাথে যোগাযোগহীন হয়ে পড়ি। এই ক্লাব ঘরে বসত বৈকালিক আড্ডা। ক্লাবের সদস্য সংখ্যা প্রায় 10 থেকে 15 জন। প্রতিদিন স্কুল ফেরত আমি স্টেশনে নেমে উদ্গ্রীব হয়ে হাঁটতাম কতক্ষণে ক্লাবে পৌঁছব। যে সময়কার কথা বলছি, আমাদের ছোট্ট গ্রামটা তখনও নগরায়নের পথে পা মেলায়নি। আমাদের ক্লাব ঘরটা ছিল টিনের, মাথার ওপরে ছিল ছাদ হিসেবে অ্যাসবেস্টার। বিদ্যুৎ তখনও আমাদের গ্রামটাকে ছুঁয়ে দেখেনি। একখানা লণ্ঠন কেবলমাত্র ঝুলে ঝুলে জ্বলত ক্লাব ঘরের অ্যাসবেস্টার থেকে। মেঝের উপর আমরা শতরঞ্জি বিছিয়ে বসতাম। রাধানাথ জ্যাঠামশাই ছিলেন ক্লাবের বয়োজ্যেষ্ঠ সদস্য। তারপর ছিলেন হরমোহন জ্যাঠামশাই, মদন মোহন জ্যাঠামশাই ও কৃষ্ণগোপাল জ্যাঠামশাই। হরমোহন জ্যাঠামশাইয়ের ছেলে ইন্দ্রনাথের সাথে ছিল আমার বন্ধুত্ব। আর ছিল বিমল, সুনীল, যতীন, তিনকড়িদা, মানে বলতে পারেন আমাদের নবীনদের গ্রুপটা। একে অপরের সঙ্গে ছিল হৃদয়ের অচ্ছেদ্য বন্ধন। ধীরে ধীরে সবই যেন মহাকাল গ্রাস করে নিল। দিনের শেষে কিছু সমবয়সী ও কিছু অসমবয়সী সহচরের সাহচর্যে দিনগুলো কেটে যেত বেশ। খুব মনে পড়ে জানেন সেসব দিনগুলো। সতীশের গলার স্বর সিক্ত হয়ে ওঠে। শেষ কথাগুলো বলার সময় হাতের উপর হাত রেখে ওকে সান্ত্বনা দিতে থাকে দুই সহকর্মী। বড় মুহূর্তে কিছুক্ষণের জন্য অচল হয়ে গেল। শেষে নীরবতা ভাঙল সতীশ নিজেই। সেই সময় আমাদের গ্রামের রাস্তাঘাটও একেবারে কাঁচা। বৃষ্টি মানেই 1 হাঁটু কাদা জল। মনে পড়ে ছোটবেলায় বাবার সাথে পুকুর সংলগ্ন একটা কাদা জলে নেমে গামছা দিয়ে মাছ ধরেছি বহুবার। বিগত 10 বছর আগে আমাদের গ্রামের বাড়িগুলোর দেওয়াল ছিল মাটির, কোনোটা বা আমাদের ক্লাব ঘরের মতনই টিনের। ছাদ হিসেবে কারোর থাকতো অ্যাসবেস্টার, তো কারোর টালি কিংবা খড়ের চাল। পাকা বাড়ি খুবই কম চোখে পড়ত। বেশ কয়েক কিলোমিটার দূরত্বে গুটি কয়েক পাকা বাড়ি দাঁড়িয়েছিল সেই সময়। আমাদের বাড়িটাও মাটিরই বাড়ি ছিল। উঠোন জুড়ে নানান সবজি ও ফুলের গাছ ছিল। মা নিজের হাতে সেই সব পরিচর্যা করতেন। তারা চলে যাওয়ার পরে তাদের স্মৃতি ঘেরা সেই বাড়িতে সত্যি বলতে কি থাকতে মন চায় না। তাই গ্রামের পাট একেবারে চুকিয়ে পাকাপাকি ভাবে শহরেই চলে এলো। মৃদু হাসলেন সতীশের দুই অসমবয়সী বন্ধু। যাকে সেসব কথা বলা ভালো যে অভিজ্ঞতা আপনাদের সাথে আজ ভাগ করে নেব। তখন শ্রাবণ মাস, এমনই শ্রাবণ সন্ধ্যা। আমি প্রতিদিনের মতনই স্টেশন থেকে নেমে সোজা চলে আসি। ক্লাব ঘরে এসে দেখি আড্ডাটা অনেক জমে উঠেছে। বৃষ্টির দরুন রেল চলাচলের অসুবিধায় আমার ফিরতে অনেকটা দেরি হয়েছিল। আমাকে দেখেই রাধানাথ জ্যাঠামশাই শুধালেন, ইয়ে এত দেরি যে? আগে জ্যাঠামশাই, বৃষ্টির দরুন রেল চলাচল প্রায় বলতে পারেন অচল অবস্থায়, তাই এতটা দেরি হল। আচ্ছা বেশ, এসো এসো। ভেতরে ঢুকে বসলাম। পকেট থেকে রুমাল বার করে যথাসম্ভব মাথাটা মুছতে মুছতে বললাম,
আজকে কি গল্প হচ্ছে জ্যাঠামশাই? এই এদিক ওদিক বলতে পারো। রাধানাথ বাবু জবাবে বললেন। বিকেল পার করে আমাদের ছোট্ট গ্রামটায় সন্ধ্যা নেমে এসেছে। সেই সঙ্গে মিহি অন্ধকারের চাদরে গ্রামটি ঢেকে যেতে চারপাশে ঝিঁঝি আর ব্যাঙের ডাক এক টানা ভেসে আসছে। সকাল থেকেই অবিরাম ধারায় আকাশ তার অভিমান গুলিয়ে চলেছে। সন্ধ্যের পর থেকে যেন তার কান্নার বেগ আরও বেড়ে গেল। চোখের সামনে যেন কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির জলের দাপাদাপিতে। এমন বৃষ্টির দিনে ভূতের গল্পই একমাত্র জমবে ভালো। এই বিষয়টা তিনকড়ির মনে হতেই সে জ্যাঠামশাইকে বলে ফেলে, আজকে যা আবহাওয়া, এতে করে ভূতের গল্প হলে কিন্তু মন্দ হবে না, কি বলেন? তাতে তিনি মৃদু হাসলেন। আমি বিরক্ত হয়ে বললাম, কি সব রাবিশ বিষয় নিয়ে গল্প করতে চাইছো? মৃদু গম্ভীর স্বরে রাধানাথ জ্যাঠামশাই বললেন, কোনটি রাবিশ খোকা? হ্যাঁ, জ্যাঠামশাইয়ের কণ্ঠস্বর শুনে যে জোরের সঙ্গে আমি আমার বক্তব্য পেশ করেছিলাম, সে জোর যেন মৃদু শিথিল হয়ে পড়ল। এমনিতেই ওনার চোখের দিকে তাকালে ভয় মেশানো সম্ভ্রমের উদ্রেক হয়। তাতে ওনার দিকে তাকিয়ে কথা বলার মতন জোর আমার কোনোদিনই হয় না। তার উপর আমাকেই উদ্দেশ্য করে তার গুরুগম্ভীর কণ্ঠস্বরে এই কথা। আমি আমতা আমতা করে বললাম, মানে জ্যাঠামশাই, আজকাল এই বিজ্ঞানের যুগে ভূত আত্মা এসব কি আর? তাহলে কি বলতে চাইছো? বেদ, পুরাণ, শ্রীমদ্ ভগবদ গীতা, এসবে সব মিথ্যে কথা লেখা আছে তাতে। আমার কথাগুলো মাঝপথেই থেমে যায় জ্যাঠামশাইয়ের গুরুগম্ভীর কণ্ঠস্বর। এইসব ধর্মগ্রন্থের কথা আমি নয় বাদ দিলাম, আমাকে একটা কথা বলো দেখি। মানব শিশু যে দেহ ধারণ করে, সে দেহ গঠনের দায় তার পিতা মাতার, কিন্তু তার শরীরে যে প্রাণ স্পন্দিত হয়, তা কি তার পিতামাতার পক্ষে সম্ভব তাকে প্রদান করা? সে প্রাণ প্রদান করেন স্বয়ং ঈশ্বর। আবার মানুষ যখন ইহলোকের মায়া মুক্ত হয়, তখন সেই প্রাণী তার দেহকে ত্যাগ করে। দেহ ত্যাগের পর সেই প্রাণ বা তার বিদেহী আত্মার অবস্থান কোথায় হতে পারে, এই ব্যাপারে তুমি কি বলবে বলো? বেশ কিছু সময় নীরবে কেটে গেল। রাধানাথ জ্যাঠামশাইয়ের এহেন মন্তব্যের পর আমি চোখ বন্ধ করে ভাবলাম, কিভাবে রাধানাথ জ্যাঠামশাইকে আমার বক্তব্যটা বোঝাব। যদিও আমার উদ্দেশ্য তাকে তর্কে পরাজিত করা একেবারেই নয়, কিংবা তার মতামত খণ্ডন করাও নয়, তবে তিনি বা তাঁর মতো আরও অনেকেই এই ভূত বা আত্মার সম্পর্কে নিজেদের মনের মধ্যে যে ধারণা পোষণ করে থাকেন, আমি সেই ধারণার বিরোধী। আমি শুধুমাত্র তাদের এই ধারণাটি ভুল এইটুকুই প্রমাণ করতে চাই। যুগ যুগ ধরে হয়তো মানুষ এমনই অন্ধকারে তার চিন্তা জগতে বিস্তার ঘটিয়ে চলেছেন। আর কতদিন যাবৎ মানুষ এমন অন্ধকারে ডুবে থাকবে, একটা হতাশা বোধ যেন আমাকে গ্রাস করতে লাগলো। আমাদের এই গ্রামের মানুষজন বড় ভালো, সরল মনের, কিন্তু তাদের এই সরল মনের ভেতরে এই সমস্ত বিষয় নিয়ে এক আঁধারময় পরিবেশের সৃষ্টি হয়েছে। আর একজন শিক্ষিত মানুষ হিসেবে আমার উচিত তাদের মনের এই আঁধারময় চিরাচরিত ধ্যান ধারণাকে ভ্রান্ত প্রমাণ করা। মানুষ আজ কত এগিয়ে গেছে বিজ্ঞানের হাত ধরে, তবে কেন কিছু মানুষ এইভাবে অন্ধকারকে আঁকড়ে ধরে পিছিয়ে থাকবে? জ্যাঠামশাইকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। এই বিষয়ে আমি নিশ্চিত হয়েই আত্মপ্রত্যয়ের সাথে আমার বক্তব্য শুরু করলাম। অপরাধ নেবেন না জ্যাঠামশাই, একটা কথা বলি। আপনি এই যে আত্মার অস্তিত্বের কথা বলছেন, আমি আপনার কথার রাশ টেনেই বলছি। দর্শন কিন্তু অন্য কথাও বলে। মানবদেহ ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম এই পঞ্চভূতে নির্মিত। সেই দেহ যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন তা পুনরায় সেই পঞ্চভূতেই বিলীন হয়ে যায়। চারবাকপন্থীরা এই কথাই বিশ্বাস করে।
আর তাছাড়াও আমি যদি এসবের একটা ব্যবহারিক দিক চিন্তা করি, তাহলে একটু ভাবুন, কোন এক নিরীহ ব্যক্তি অন্যায়ভাবে সবলের দ্বারা নিহত হয়। আপনার বক্তব্য অনুযায়ী মৃত্যুর পর সেই নিরীহ ব্যক্তিটির আত্মা তার দেহ ত্যাগ করে মুক্ত হবে এবং সে এই পরিবেশের মধ্যেই অবস্থান করবে। যদি তাই হয়, তাহলে সে নিশ্চয়ই এখনো ভাবতে পারে যে তাকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। তার অবর্তমানে তার পরিবারের সদস্যরা নিশ্চিতভাবেই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সেই মানুষটির বেঁচে থাকাটা খুব দরকার ছিল তার পরিবারের পাশে থাকার জন্য। তার জীবনে হয়তো অনেক স্বপ্ন ছিল, সেই সমস্ত স্বপ্ন মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যায় সেই মানুষটির মৃত্যুতে। তখন সেই আত্মার মনের মধ্যে কি কোনো রকম প্রতিশোধ স্পৃহার উদ্রেক হবে না যে আজকে যার জন্য তার পরিবার দুরাবস্থাগ্রস্ত হয়ে পড়েছে তার এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই? সেই আত্মা তখন তার হন্তা ব্যক্তিকে মেরে ফেলার চেষ্টা করবে নাকি? যদি সত্যিই সেই আত্মা দেহত্যাগের পরও অস্তিত্বশীল হয়ে থাকে। কাজেই আমার স্থির বিশ্বাস, দেহাবসানের পর আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। দেহের মুক্তি মানেই আমাদের আত্মারও মুক্তি। পৃথকভাবে তার মুক্তির আয়োজনের কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করি না জ্যাঠামশাই। বাইরে কড়াং শব্দে একটা বাজ পড়ল। শুরু হলো আরও এক পশলা বৃষ্টি। বৃষ্টির দরুন বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা। বৃষ্টি ধৌত ঝোড়ো বাতাস ঘরের খোলা দরজা দিয়ে এসে প্রায় সকলের গায়েই ধাক্কা মারল। একটানা কথাগুলো বলার পর আমি একটু হাঁপিয়ে উঠেছিলাম বটে। কথাগুলো শেষ হলে পরে প্রত্যেকের মুখের উপর দিয়ে আমার কৌতূহলী দৃষ্টি আবর্তিত হয়। না, কেউ আমাকে উদ্দেশ্য করে কোনো কথা বললেন না। শুধু রাধানাথ জ্যাঠামশাই যে আমার দিকে স্থির অন্তর্ভেদী দৃষ্টিতে চেয়ে আছেন, তার দিকে না তাকালেও তা আমি বেশ বুঝতে পারলাম। ক্লাব ঘরের মেঝের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকলাম। মনে হলো যেন বাইরে পতিত বাজের মতোই আমার কথাগুলোর অভিঘাতে ঘরের ভিতর যেন বাজ পড়ল। একটা চাপা গুঞ্জন কানে আসতে লাগলো। প্রত্যেকে আমার বক্তব্য নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে বটে, সেটা শুনতে পেলাম। বিমল চাপা স্বরে বলল, খাসা বলেছে সতীশ। ইন্দ্রনাথ বলল, বলবে না, আমার বন্ধু, স্কুলে পড়ায়, তাও আবার শহরের স্কুলে। একটা গর্ববোধ যেন আমাকে নিয়ে ইন্দ্রনাথের কণ্ঠস্বরে ফুটে উঠেছে উপলব্ধি করলাম। মনে মনে বেশ ভালোই লাগলো। দেখো সবাই দেখো, এই গ্রামে যে অন্ধকার আছে সতীশ একদিন ঠিক দূর করবে। ইন্দ্রনাথ আরও বলল বটে, কিন্তু তা বিমল ও তিন কড়িদার সহ ক্লাবের কুটি কয়েক সদস্যের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। অথচ প্রকাশ্যে কেউ কোনো মন্তব্য করল না, বলা ভালো সাহস করল না। তিন কড়িদার মৃদু বিব্রত হয়ে বললেন, তোমরা ধীরে বলো, জ্যাঠামশাইয়ের কানে গেলে তিনি আবার কি বলবেন কে জানে। সকলেই নিজের মন মধ্যস্থ শিষ্টাচার বোধের দরুন নিজেদের মতামত প্রদানের ইচ্ছা সংবরণ করেছে বুঝলাম। মুহূর্ত কয়েক আগে আমি ইন্দ্রনাথের কথা শুনে আনন্দে যেমন উদ্বেলিত হয়েছিলাম, আমার মনের মধ্যে আশার আলো জ্বলে উঠেছিল এই ভেবে যে সত্যিই হয়তো এই গ্রামের দিন এবার বাস্তবিকই জ্ঞান সূর্যের আলোয় আলোকিত হয়ে উঠবে। তাদের নীরবতা আমার মনের সমস্ত আশার প্রদীপ নিভিয়ে দিয়ে এক হতাশার অন্ধকারে ঢেকে দিল। আমার মতামত যদি তাদের কাছে সঠিক মনে হয়, তবে এত কুণ্ঠা কেন সে কথা জনসমক্ষে বলতে? কেন এত দ্বিধা? তারা তো সত্যি যা তাকেই সমর্থন করছে। মাথা নিচু করে আমি ভাবতে লাগলাম, না, আমি কোনো কথা ভুল বলিনি। যা সত্যি আমি তাই বলেছি। যে জিনিসের অস্তিত্ব আমি নিজের চোখে দেখতে পাই না, তাকে আমি বিশ্বাস করতে যাব কেন? হ্যাঁ, আমি হয়তো কথাগুলো বয়োজ্যেষ্ঠদের সামনে বলেছি তাদের চিরাচরিত ধারায় বয়ে চলা বক্তব্যকে ভুল প্রমাণ করার জন্য, কিন্তু কোনো অযৌক্তিক কথা তো বলিনি।
বেশ কিছু নীরব মুহূর্ত কেটে গেল। গুঞ্জনটুকুও আর শোনা গেল না। এবার যেন মৃদু অপরাধ বোধে আমিও বিচলিত হয়ে উঠেছিলাম। আমি যুক্তি দিয়ে ভাবছি তাতে কোনো ভুল নেই, তা জেনেও কোথাও আমার শিষ্টাচার বোধ আমার মনের মধ্যে এই মৃদু অপরাধের উদ্রেক করল যেন তাই। জ্যাঠামশাই, আমার যদি অপরাধ হয়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। মৃদু স্বরে রাধানাথ জ্যাঠামশাইকে উদ্দেশ্য করে আমি বলতে শুরু করলাম, ধীরে ধীরে মাথা তুলে। এই ভূত প্রেত আত্মা সম্পর্কে আমার যুক্তিযুক্তভাবে যা মনে হয় আমি কেবলমাত্র তাই বলেছি। আপনাদের মন্তব্য খণ্ডন করা আমার কখনোই উদ্দেশ্য ছিল না। মাথা তুলে আমি দেখলাম জ্যাঠামশাই সেই একই রকমভাবে আমার দিকে স্থির অন্তর্ভেদী দৃষ্টিতে চেয়ে রয়েছেন। বয়সের ভারে এবং অভিজ্ঞতায় পেকে ওঠা তার গোঁফদাড়ির নিচে তার কালচে ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসলেন তিনি। তারপর সেই গুরুগম্ভীর স্বরে বলতে শুরু করলেন, খোকা, ছোটবেলায় পরীক্ষা দিতে যখন স্কুলে যেতে তখন পিতামাতার পাদস্পর্শের পাশাপাশি ঘরে যে দেবতার আসনটি পাতা আছে তার সামনে এসে হাত দুটো জড়ো করে একবার কপালেও একবার বুকে ঠেকিয়েছ। আবার কখনো বা কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে নিজের হাত দুটো হয়তো নিজের অজান্তেই তুমি জড়ো করেছো, কিন্তু সেই মন্দিরের বাসিন্দা বা তোমার ঘরে পাতা আসনে যিনি অধিষ্ঠান করেন তাকে কি কখনো তুমি সচক্ষে দেখেছ? আমি মাথা নিচু করেই রইলাম আমার কথার জবাবে। সত্যি তো, তাকে কি দেখা সম্ভব? মনে মনে ভাবলাম আমি। বিশ্বাস, এই বিশ্বাসকে আশ্রয় করেই তিনি আমাদের হৃদয়ে বিরাজ করেন। আমরা কখনোই তাকে চোখে দেখিনি বা দেখা সম্ভবও নয়। এই পৃথিবীতে যেমন শুভ শক্তি আছে তেমনই অশুভ শক্তিও আছে। ঠিক যেমন দিনও আছে আবার রাতও আছে, আলোও আছে আবার আঁধারও আছে, তেমনি স্থূল শরীরের বিনাশের পর সূক্ষ্ম শরীরেরও অস্তিত্ব আছে। সে এই বাতাবরণের কোথাও অবস্থান করে। আমরা কখনো কখনো তাকে উপলব্ধি করি, আবার কখনো বা দেখি। শ্রীমদ্ ভাগবত গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ অবিনশ্বর আত্মার কথা বলেছেন। তুমি কি এসব কিছুই মিথ্যা মনে করো? মৃদু থেমে তিনি শেষের কথাগুলো বললেন যেন একটু শ্লেষ মাখানো শুরু। বিদেহী আত্মা তার পূর্ব দেহ ত্যাগের পর আবার নতুন দেহ ধারণ করে। এইসব কিছুই তাহলে তোমার মিথ্যে বলেই মনে হয়? হ্যাঁ, অনুভব করলাম তোমার দৃষ্টিতে যেন মৃদু ক্রুদ্ধ ভাব ফুটে উঠেছে। তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। কথা বলা শেষ করে যেন তিনি মৃদু উত্তেজিত হয়ে উঠেছেন। আমার মনের ভেতরে আত্মার প্রতি এমন অবিশ্বাস দেখে জ্যাঠামশাই অসুস্থ বোধ করেন। তার কাশি উঠে যায়। কাশতে কাশতে তিনি বলেন, কি হলো সতীশ, চুপ করে রইলে যে? এর জবাব দাও। জ্যাঠামশাই যে কথাগুলো বলেছেন তারপরেও আমার কোনো কথা বলা উচিত হবে না বলে আমার মনে হলো না। যদিও যৌক্তিকতার দিক থেকে আমি হয়তো ভুল নই। এমন বয়োজ্যেষ্ঠ মানুষেরা নবীনদের যুক্তিবাদী কথায় আহত হবেন, তবু নিজের মনের মধ্যে থেকে মিথ্যার আশ্রয়কে দূর করতে পারলাম না, এটা বুঝলাম। এই বিষয় নিয়ে আর কোনো কথা হলো না। আরও বেশ কিছু মুহূর্ত নীরব কাটল। ইতিমধ্যে বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাহায্যে রাধানাথ জ্যাঠামশাই মৃদু সুস্থ অনুভব করছেন। আরও নানান রকম বেশ কিছু কথোপকথনের পর জ্যাঠামশাই আবার আমার দিকে চাইলেন তার সেই অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে। বেশ কিছুক্ষণ আমার দিকে চেয়ে থাকার পর তার কণ্ঠস্বরে আরও একটু গাম্ভীর্য মিশিয়ে তিনি বলতে শুরু করলেন, তাহলে মানুষের মৃত্যুর পর তার বিদেহী আত্মার মুক্তির জন্যে
শাস্ত্র মতে যে অন্ত্যেষ্টি ক্রিয়ার বিধান দেওয়া আছে তুমি তাকেও অগ্রাহ্য করো। জ্যাঠামশাইয়ের কণ্ঠস্বরে ক্রুদ্ধ ভাব সুস্পষ্টভাবে ফুটে উঠল। আমি মৃদু চুপ করে থাকার পর মনে একটু সাহস জুগিয়ে নিয়ে চোয়াল শক্ত করে আমার বক্তব্য শুরু করলাম। জ্যাঠামশাই, একটা কথা বলতে চাই। এই পৃথিবীতে শুধুমাত্র আমাদের হিন্দু ধর্ম অস্তিত্বশীল নয়। কিছু মানুষ হজরত মোহাম্মদের ইসলাম ধর্মে বিশ্বাস করেন, কেউ বা ঈশ্বরের বর পুত্র যীশু খ্রিস্টের ধর্মে বিশ্বাস করেন। তাদের সেই সমস্ত ধর্মে বিদেহী আত্মার মুক্তির নানান উপায় নির্দেশিত আছে নিশ্চিতভাবে, ঠিক যেমন আমাদের এই হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে। ক্ষমা করবেন, এখন তাহলে আমরা বিদেহী আত্মার মুক্তির জন্য ঠিক কোন উপায় অবলম্বন করে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করব সেটা ঠিক বুঝতে পারলাম না। জ্যাঠামশাইয়ের আমার প্রতি রাগ তার নিয়ন্ত্রণের সীমা অতিক্রম করে গেল। তিনি চিৎকার করে বললেন, অর্বাচীনের দল, দুপাতা বিজ্ঞান পড়ে নিজেদের বড় পণ্ডিত মনে করো। শোনো, সত্যি যেদিন নিজের চোখে দেখবে তাকে, পারবে তো সেদিন তার অস্তিত্বকে অস্বীকার করতে? সেখানে উপস্থিত আমি সহ সকলেই তার কথা শুনে হতভম্ব হয়ে গিয়েছিলাম। তিনি এই কি কথা বলছেন? যার অস্তিত্বকেই আমি অবিশ্বাস করি, আমি তাকে চাক্ষুষ করব? তার এমন কথার অভিঘাতে বিস্ময়ে আমি কি বলবো বুঝতে পারছিলাম না। বিশ্বাস করুন আপনারা, জ্যাঠামশাইয়ের কথা আমার কাছে বড় অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হচ্ছিল। বিস্ময়ে আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। বেশ কিছু মুহূর্ত নীরব থাকল সতীশ। এদিকে রাত একটু একটু করে বেড়ে চলেছে। অবিনাশবাবু খাবার অর্ডারটা অনেক আগেই দিয়ে ফেলেছেন। তাদের কথোপকথনের মাঝেই হঠাৎ একটা শব্দ তাদের কানে এলো দরজার উপাস থেকে। কেউ দরজায় টোকা দিচ্ছে। এই মুহূর্তে দরজায় এভাবে টোকা দিচ্ছে কে? এই ভাবনাটা অবিনাশবাবুর কপালে ভ্রুকুটি এঁকে দিল। সতীশের গল্পে দুজনেই এতটাই বিভোর হয়ে গিয়েছিলেন যে খাবার অর্ডার করেছিলেন মুহূর্ত খানেকের জন্যে সেটা ভুলেই গিয়েছিলেন। লোডশেডিং, কাজেই তার ডোর বেলটা বাজবে না। সার্ভিসম্যান এসে হয়তো দরজা নক করছে। সে কথা মনে হতেই অবিনাশবাবু উঠে গিয়ে দরজা খুলে দেখেন টমেটোর একজন সার্ভিসম্যান দাঁড়িয়ে আছেন। তার হাতে বড় একটা টমেটোর প্যাকেট। অনলাইন পেমেন্ট করেই দিয়েছিলেন। প্যাকেটটা নিয়ে দরজাটা যথারীতি বন্ধ করে বন্ধুদের কাছে ফিরে এলেন। মোমবাতি নিয়ে তিনি নিশীথবাবু এবং সতীশকে অন্ধকারে রেখে রান্নাঘরের দিকে এগোলেন খাবারটা সার্ভের জন্যে। তুমি বসো সতীশ। মোবাইল ফ্ল্যাশ অন করে নিশীথবাবু রান্নাঘরের দিকে এগোলেন, সতীশকে ডাইনিংয়ে একলা রেখেই। মিনিট দশেকের মধ্যে অবিনাশবাবু ও নিশীথবাবু স্টার্টারে গ্রিন কাবাব নিয়ে ফিরে এলেন। চলো খেতে খেতে গল্প করা হোক। সেন্টার টেবিলে কাবাবের প্লেটটা রাখলেন অবিনাশবাবু। সোফায় বসে প্লেট থেকে একটা কাবাব তুলে নিয়ে সেটা উদরস্থ করতে করতে নিশীথবাবু বললেন, তারপর সতীশ, তুমি কি বললে ওনার ওই কথার জবাবে? মোমবাতির আলোয় সতীশের মুখটা যেন কেমন রহস্যময়ভাবে ধরা দিল তার দুই সহকর্মীর দৃষ্টিতে। আমার উদ্দেশ্যে কথা বলা শেষ করে পুনরায় তিনি কাশতে শুরু করলেন। আমি আবারও তার কথা শুনে বিব্রত মনে নত মস্তকে নীরব রইলাম। রাধানাথ জ্যাঠামশাইয়ের শারীরিক অবস্থা দেখে হরমোহন জ্যাঠামশাই বললেন, রাধানাথদা অসুস্থ বোধ করছেন। ভালো হবে সান্ধ্য আড্ডা আজকের মতো এখানেই স্থগিত থাক। তাছাড়া বাইরে বৃষ্টিটাও একটু কমে এসেছে। এখন আমাদের সকলের বাড়ি ফেরাটাই সমাচীন হবে। আমি সহ প্রায় সকলেই হরমোহন জ্যাঠামশাইয়ের কথায় মনোনিবেশ করে দেখলাম, হ্যাঁ, বাইরে বৃষ্টিটা সত্যিই ধরে এসেছে। আর তাছাড়া রাতও ক্রমে বেড়ে চলেছে। আমাদের সকলকেই বাড়ি ফিরতে হবে এবার। সকলেরই এই কথা মনে হতেই তিনকড়িদা বললেন, হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিটাও তো কমে এসেছে। এইবার বাড়ির দিকে ধীরে ধীরে এগোনো যাক। চলুন রাধানাথ জ্যাঠামশাইকে আগে তার বাড়ি পৌঁছে দেওয়া হোক।
তিনি অসুস্থ বোধ করছেন, একলা ওনার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব নয়। হরমোহন জ্যাঠামশাই তার কথায় বাধা দিয়ে বললেন, রাধানাথদাকে নিয়ে কেউ ব্যস্ত হইও না, আমরা দুজনে ওনাকে নিয়ে যাচ্ছি। বলে তিনি মদনমোহন জ্যাঠামশাইয়ের উদ্দেশ্যে বললেন, এসো হে, রাধানাথদাকে একটু ধরো। আসুন আসুন রাধানাথদা। বলে হরমোহন জ্যাঠামশাই রাধানাথ জ্যাঠামশাইয়ের হাত ধরে টেনে তুললেন তাকে। রাধানাথ জ্যাঠামশাইকে দুই জ্যাঠামশাই ধরে ধরে ক্লাব ঘরের বাইরে আনলেন। তখনও তিনি বেশ অসুস্থ বোধ করছেন। কি রাধানাথ দা, এইটুকু পথ হেঁটে যেতে পারবেন তো? শুধুলেন মদনমোহন জ্যাঠামশাই। একটু ভারী স্বরে জবাব দিলেন রাধানাথ জ্যাঠামশাই। হ্যাঁ হ্যাঁ, পারবো পারবো। ক্লাব ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে আমার দিকে তিনি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। আমি সেই দৃষ্টিতে প্রতিদৃষ্টি বিনিময় করতেও পারিনি, কারণ তার সেই চিরাচরিত অন্তর্ভেদী দৃষ্টির চেয়ে সেই দৃষ্টি ছিল অতীব তীক্ষ্ণ। কি যেন একটা অভিব্যক্তি লুকিয়ে রয়েছে সেই দৃষ্টির গভীরতায়। তা সেই মুহূর্তে আমার বোধের অতীত ছিল। মুহূর্তখানিক আমার প্রতি ওই দৃষ্টি নিক্ষেপ করে ধীরে ধীরে তিনি পথে নামলেন। পথে নেমে সঙ্গে আনা টর্চটাকে জ্বালিয়ে নিলেন হরমোহন জ্যাঠামশাই। তারপর ধীরে ধীরে তিন বৃদ্ধ অন্ধকারে যেন মিলিয়ে গেল। সকলেই একে একে ক্লাব ঘর ছাড়লেন। জ্যাঠামশাইয়ের কথাগুলো আমার ভাবনার সাগর তরঙ্গায়িত করলেও সেই মুহূর্তে আমিও আর দেরি করতে পারলাম না, কারণ পরদিন সকালে স্কুলের প্রতিষ্ঠা দিবস ছিল। সেই অনুষ্ঠান উপলক্ষে বেশ কিছু কার্যাবলী স্কুলে অনুষ্ঠিত হবে। তার জন্য সমস্ত শিক্ষকদের সময়ের আগেই স্কুলে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আমিও তাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। পরদিন অনেক তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। সেই ভাবনাটা রাধানাথ জ্যাঠামশাইয়ের বলা কথাগুলোকে যেন আড়াল করেই রেখে দিয়েছিল। তথাপি একটা ভাবনা মনের মধ্যে কিঞ্চিত উঁকি মারছিল। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আমার কথাগুলোর অভিজ্ঞতাই কি রাধানাথ জ্যাঠামশাই এমন অসুস্থ হয়ে গেলেন? একটা অপরাধ বোধে আমার মনটা যেন বিচলিত হয়ে উঠল। না, এসব বিষয় নিয়ে এমন তর্কালাপটুকু নিষ্প্রয়োজন ছিল। কাল ফিরে এসে আরো এক দফা ক্ষমা চাইতেই হবে আমাকে। সমস্ত ভাবনার বেড়াজাল বুনতে বুনতে আমার দুই চোখের পাতায় ঘুম নেমে আসে। পরদিন সকালবেলা আমি তৈরি হয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। তারপর সারাদিন স্কুলের নানান রকম অনুষ্ঠানের পর স্কুলের কাছাকাছি টিউশন পড়াতে যাই। আমার আজও মনে আছে, সেই দিনও এমনই ভারী বর্ষায় যেন পৃথিবী তোলপাড় হয়ে উঠেছিল। অতিরিক্ত বৃষ্টির দরুন রেল লাইনে জল জমে রেল চলাচল প্রায় দীর্ঘক্ষণের জন্য স্থগিত হয়ে গিয়েছিল। টিউশন পড়ানো শেষ করে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর বাড়ি ফেরার জন্য ট্রেনে চেপেছিলাম। তখন প্রায় সন্ধ্যা রাত। মনে মনে ভাবছিলাম, আজ বুঝি সন্ধ্যার আড্ডায় যোগদান করা গেল না। তবে যা ভারী বৃষ্টি হলো, আদেও কি কেউ ক্লাব ঘরে আজ আসবে? এমন সমস্ত ভাবনার বেড়াজাল বুনতে বুনতে ক্লান্ত শরীরটা ট্রেনের সিটে এলিয়ে দিয়ে কখন যেন দু চোখের পাতা বুজে এসেছিল আমার। একটা শব্দে আমার ঘুমটা হঠাৎ ভেঙে যায়। কয়েক মুহূর্তের ব্যবধানে একটু ধাতস্থ হয়ে প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখলাম সেটা বেজে চলেছে। স্ক্রিনে ভেসে উঠছে ইন্দ্রনাথের নাম্বার। রিসিভ করতেই ওপাশ থেকে ইন্দ্রনাথের কণ্ঠস্বর শুনতে পেলাম বটে, কিন্তু অস্পষ্টভাবে। ভারী বৃষ্টির দরুন যোগাযোগ সেভাবে স্থগিত হচ্ছে না। ফোনটা কেটে যায়। আমি আবারও চেষ্টা করি, কিন্তু ইন্দ্রনাথকে কিছুতেই ফোনে পেলাম না। বিষয়টা আমাকে ভাবালো, ইন্দ্রনাথ এখন ফোন করলো কেন? যাই হোক, আমি আমার গন্তব্যের কাছাকাছি প্রায় চলে গেছি। ভাবলাম বাড়ি যাওয়ার আগে একবার ক্লাব ঘরটা ঘুরেই যাব, কিন্তু এত রাতে কেউ কি থাকবে আর সেখানে? ঠিক আছে, একবার নয় ঘুরেই যাব।
আমাকে তো আর ঘুর পথে যেতে হবে না সেখানে। স্টেশন থেকে আমার বাড়ির দূরত্বের মধ্যেই ক্লাব ঘরটা অবস্থান করে। কাজেই বাড়ি ঢোকার আগে একটু ঢুঁ মারা যেতেই পারে। এই মনে করে আমি আমার সিট থেকে উঠে ধীরে ধীরে এগোতে লাগলাম দরজার দিকে। আর মিনিট খানেকের মধ্যেই ট্রেনটা আমার গন্তব্যে আমাকে পৌঁছে দেবে। ট্রেনটা হুইসেল দিয়ে স্টেশনে থাম। আমার সহযাত্রীরা যারা দরজার একেবারে কাছেই দাঁড়িয়েছিলেন, হুড়মুড় করে নেমে যাওয়ায় একটু ফাঁকা হয়ে গেল দরজাটার সামনের অংশটা। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে নেমে পড়লাম স্টেশন। তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়েই চলেছে। না, আজ মনে হয় বৃষ্টি আর থামবে না। যাক, দুশ্চিন্তা করে লাভ নেই। আমি আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। নিশ্চিন্ত মনে সাইকেল স্ট্যান্ড থেকে সাইকেলটা বের করে নিলাম, রওনা হলাম ক্লাবের উদ্দেশ্যে। মনের মধ্যে আবার উঁকি দিল, ইন্দ্রনাথ এজন্য ফোন করেছিল কি যে আমার এত দেরি হচ্ছে কেন? তাই হবে। সেই সঙ্গে জ্যাঠামশাইয়ের অসুস্থতার কথাটা মনে পড়তেই আবারও বিচলিত হয়ে উঠলাম আমি। মাটির রাস্তা বর্ষার জলে কর্দমাক্ত হয়ে উঠেছে। তখন তো আর স্মার্টফোনের চল ছিল না। আমার কাছে ছিল একটা সাদা কালো ফোন। তার টর্চের মৃদু আলোর সাহায্যে কোনো রকমে ওই কাদা জলের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলাম। জোরে চালানোর কোনো উপায় নেই। আমি বড় রাস্তা ছেড়ে গ্রামের মেঠো পথে ঢুকে পড়লাম। পথের দুপাশে কোথাও মাটির বাড়ি, কোথাও বা ক্ষেত, আবার কোথাও পুকুর রয়েছে। সেখান থেকে ব্যাঙের অবিরত ডাক ভেসে আসছে। বর্ষার জলের বদান্যতায় হয়তো পুকুরগুলো টইটুম্ব, আন্দাজ করতে পারলাম। তখনও যে ইলেকট্রিসিটি আমাদের গ্রামে পৌঁছায়নি একথা আগেও বলেছি। এই বর্ষার সময় পথ চলতে সত্যিই খুব অসুবিধে হতো। তার উপর বড় বড় গাছগাছালিতে ভর্তি জায়গাগুলোতে শিয়ালের আস্তানা ছিল। সেই ভয়টাও আমাকে মৃদু বিচলিত করেছিল। মিনিট দশেকের ব্যবধানে নানাবিধ ভয়কে জয় করে আমি ক্লাব ঘরে পৌঁছলাম। প্রকৃতির সাথে এই মুহূর্তে আমার চরম সাক্ষাৎ হয়ে উঠল কিনা আমি জানি না, তবে বড় অদ্ভুত ব্যাপার। আমি ক্লাবে পৌঁছানো মাত্রই বজ্র বিদ্যুৎ সহ জোরে বৃষ্টি নামল। সাইকেলটা ক্লাবের দাওয়ায় তুলতে তুলতে আমি বেশ খানিকটা ভিজেই গেলাম বৃষ্টির জলের ঝাপটায়। বৃষ্টির জলের ধারা এমনই যে সামনের দৃশ্যপট ঝাপসা হয়ে উঠছে। বাইরে থেকে দেখতে পেলাম ঘর অন্ধকার বটে, তবে দরজাটা খোলা। একটু অবাক হলাম, দরজা খোলা, ঘর অন্ধকার। ভেতরে যদি কেউ থাকে তাহলে আলো জ্বালায়নি কেন? তবে কি সবাই চলে গেছে আর দরজাটা কোনো কারণে বন্ধ করতে ভুলে গেছে? 7-5 না ভেবে সাইকেলটাকে ক্লাব ঘরের টিনের দেওয়ালের গায়ে দাঁড় করিয়ে আমি ভেতরে ঢুকলাম। মনে মনে ভাবলাম, যদি কেউ নাও থাকে এই মুহূর্তে ভেতরে, তবুও আমাকে এখানে কিছুক্ষণ থাকতে হবে, যতক্ষণ না বৃষ্টিটা একটু ধরে আসে। ভিতরে ঢোকা মাত্রই অন্ধকারেও বুঝতে পারলাম ভিতরে আমি একা নই, কেউ একজন আছেন। তার গুরুগম্ভীর কণ্ঠস্বরে তার উপস্থিতি আমাকে জানিয়ে দিল। কে সতীশ? রাধানাথ জ্যাঠামশাইয়ের ডাকে সাড়া দিয়ে বললাম, আজ্ঞে জ্যাঠামশাই। বৃষ্টির দরুন রেল চলাচল অনেকক্ষণ বন্ধ ছিল, আমি এই ফিরলাম। ইন্দ্রনাথ অবশ্য আমাকে একবার ফোন করেছিল, হয়তো আমার দেরি হচ্ছে দেখেই সে জানতে চাইছিল আমি কি আদেও আজকে আসতে পারবো এই আসরে। না এলে যে আমারও দৈনন্দিন জীবন থেকে বেশ কিছু ভালো লাগা বাদ পড়ে যায়। কথাগুলো একটানা বললাম আমি। গতদিনের কঠিন পরিস্থিতি একটু সহজ করতে চেষ্টা করলাম, কারণ জ্যাঠামশাইও যেন সহজ কণ্ঠস্বরেই আমাকে ডেকেছিলেন। তাই ঝড় জলে ভিজতে ভিজতেও চলে এলে? তো বেশ বেশ। মৃদু হেসে জ্যাঠামশাই কথাগুলো বললেন। বুঝতে পারলাম তিনি অনেক সহজ হয়েছেন আমার প্রতি। ক্ষমাশীলতাই গুরুজনদের ধর্ম। আমিও একটু হালকা মনে বললাম, কিন্তু বাকি সবাই কোথায় জ্যাঠামশাই? তারা যে আজ বড় ব্যস্ত সতীশ। জ্যাঠামশাইয়ের কণ্ঠস্বরটা যেন একটু রহস্যময় শোনালো আমার কানে। আমি অবাক সুরে বললাম,
সবাই একসঙ্গে ব্যস্ত, অবাক কাণ্ড। আচ্ছা জ্যাঠামশাই, সব ঠিক আছে তো? কেন, বেঠিক তুমি কি দেখলে বাবা? আবারও সেই রহস্যময় কণ্ঠস্বর। জ্যাঠামশাই, আজ শরীর ভালো আছে তো? হ্যাঁ, চিরতরে রোগ নিরাময় হয়েছে আমার। তার কথা শুনে ভাবলাম হয়তো তিনি মৃদু ঠাট্টা করছেন হয়তো আমার সাথে, তাই এই নিয়ে আর কথা বাড়ালাম না। তার সাথে স্কুলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান নিয়ে বেশ কিছুক্ষণ কথা বললাম। কথায় কথায় মনে হলো কালকের ওই তিক্ত কথোপকথন হয়তো তিনি ভুলেই গেছেন। বেশ কিছুক্ষণ অন্ধকারে থাকার পর জ্যাঠামশাইকে বললাম, ক্ষমা করবেন, কথায় কথায় আমি ভুলেই গেছি, আলোটা জ্বালাই। না থাক ওটা, এই অন্ধকার ধীরে ধীরে সয়ে যাচ্ছে। শুষ্ক স্বরে যেন কথাটা বললেন। আমিও ভাবলাম বেশ কিছুক্ষণ তো অন্ধকারে রইলাম, চোখে তা সয়েও গেল। ঠিক আছে, থাক, আর কিছুক্ষণ পর না হয় বেরিয়ে পড়ব। আশা করি বৃষ্টিটা কিছুক্ষণ পরে থেমে যাবে। আমিও ভাবলাম বেশ কিছুক্ষণ তো অন্ধকারে রইলাম, চোখ তো সয়েও গেল। ঠিক আছে, আরও কিছুক্ষণ পর না হয় বেরিয়ে পড়ব। আশা করি বৃষ্টিটা কিছুক্ষণ পরে থেমে যাবে। জ্যাঠামশাইকে তার বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি যাব, নিশ্চিন্ত মনে ভাবলাম। জানতাম না আর কিছুক্ষণ পরে এই নিশ্চিন্ত মন অগাধ বিস্ময়ের জালে জড়িয়ে পড়বে। কথায় কথায় নানান কথা হলো এবং সেই কথার মাঝেই তিনি স্বরাঘাতের মতন কিছু কথা বললেন। আজকালকার ছেলে তোমরা বেদ পুরাণ কোনো কিছুই তো বিশ্বাস করো না। প্রবীণদের সাথে তোমাদের আড্ডা আর কি জমজমাট হয়ে উঠবে? বুঝলাম জ্যাঠামশাই হয়তো এখনো আমার উপর মৃদু ক্ষিপ্ত আছেন। আমি তো মনস্থির করেই ছিলাম যে ওনার কাছে ক্ষমা চাইব, তাই নরম সুরে বললাম, যদি আমার ব্যবহারে আপনি দুঃখ পেয়ে থাকেন, আমি ক্ষমা প্রার্থী। তবে একটা কথা বলি জ্যাঠামশাই, আমি আপনাকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে কথাগুলো বলছি না। মৃদু থেমে চোয়াল শক্ত করে বলতে শুরু করলাম, আজকের সময় বদলেছে জ্যাঠামশাই। মানুষ আজকে বিজ্ঞানের হাত ধরে অনেক এগিয়ে গিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে যদি আজও আমরা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ঘেরাটোপে নিজেদেরকে বন্দি করে রাখি, তাহলে আমরা সময় থেকে হয়তো অনেকটা পিছিয়ে পড়ব। বিজ্ঞান কথাই বলে, মানব দেহের বিনাশেই তার সার্বিক বিনাশ হয়। দেহ বিনাশের পর আর কিছুই অবশিষ্ট থাকে না। শুধু বিজ্ঞান কেন, চার্বাকপন্থীরাও তো এই তত্ত্বেই বিশ্বাস করেন যে দেহের বিনাশেই তার সার্বিক বিনাশ। দেহ বিনাশের পর দেহস্থিত চৈতন্য, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই পঞ্চভূতে বিলীন হয়ে যায়। কথাগুলো বলার পর আমি বেশ কিছুক্ষণ নীরব থাকলাম। বুঝলাম আমার বক্তব্যটা বোঝানোর চেষ্টাতে তার চিন্তা জগতে কোনো আলোড়নই সৃষ্টি করেনি। একটা রহস্যময় হাসি হেসে একই কথা তিনি আবারও আমাকে বললেন যে আমি যেদিন বাস্তবিকই কোনো বিদেহী আত্মাকে উপলব্ধি করব, সেদিনও কি তার অস্তিত্বকে আমি এমনভাবেই অস্বীকার করব? আমি আবারও অবাক হলাম বটে, কিন্তু কিছু বলার ইচ্ছে হলো না আমার। কথাটুকু শেষ করে তিনি নির্দেশের সুরে বললেন, আজ আর কেউ আসবে না, অনেক রাত হয়েছে। যাও যাও, তুমিও বাড়ি যাও। বেশ, আমি আপনাকে পৌঁছে দিয়ে যাব। আমার চিন্তা তোমাকে করতে হবে না, তুমি এগো। বৃষ্টি তো অনেকটাই ধরে এসেছে, আমি একলা যেতে পারবো। এর পরের পথ চলা তো আমার একলারই। জ্যাঠামশাই এমন কথা কেন বললেন? সত্যি আমি বুঝে উঠতে পারলাম না। তাকে যে পাল্টা প্রশ্ন করব তেমন জোরও আমার নেই।
এমনিতেই নবীন পন্থা তাকে বোঝাতে গিয়ে আমি তার রোষে পড়েছি। ক্লাব ঘরের দরজার কাছে এসে দেখলাম বৃষ্টিটা সত্যিই অনেক ধরে গেছে। আর কোনো কথা না বাড়িয়ে আমি জ্যাঠামশাইয়ের থেকে আজ্ঞা নিয়ে আমার সাইকেলটা ক্লাব ঘরের দাওয়া থেকে ধীরে ধীরে রাস্তায় নামাচ্ছি। ঠিক তখনই আমাদের পাড়ার এক বাসিন্দা রজনীর সাথে আমার দেখা। তাকে আমার বিশেষ পছন্দ নয়, কারণ সে নেশা করে, তবে সব সময় করে না বটে, কিন্তু তবুও তো করে। তাই আমি তার থেকে কিঞ্চিত এড়িয়েই চলি। সেই রজনী আমাকে ক্লাব ঘরের সামনে দেখে জিজ্ঞাসা করলো, আরে সতীশ, তুমি এখানে? তুমি আজকে স্কুলে গেছিলে নাকি? সে তো আমি রোজই যাই। রাগত স্বরে জবাব দিলাম। খবরটা পেয়েছো? আর পেয়ে থাকলে এখন ক্লাব ঘরে কি করছিলে? আমার রজনীর কোনো কথাই জবাব দিতে ইচ্ছে করছিল না, যদিও তখনও সে নেশা করেনি, তবুও। পথ ছাড়ো বলে আমি সাইকেল নিয়ে দ্রুত গতিতে কয়েক পদক্ষেপ হাঁটতেই পুনরায় রজনী আমাকে ডাকল। সতীশ, শুনেছো কি তুমি খবরটা? কি খবর? আমি একটু বিরক্ত হয়েই জিজ্ঞাসা করলাম, আরে তোমাদের ক্লাবের সদস্যরা কেউ তোমাকে কিছু জানায়নি নাকি? হ্যাঁ, কি জানাবে বলো তো? সেই তখন থেকে হেঁয়ালি করে যাচ্ছ। এই তো আমি এতক্ষণ রাধানাথ জ্যাঠামশাইয়ের সাথে কথা বলছিলাম, তিনি তো তেমন বিশেষ কোনো কথাই আমাকে জানালেন না। কি বললে? কার সাথে কথা বলছিলে এতক্ষণ? বাহ বাহ, আকাশ থেকে বললে নাকি? এবার আমার মাথায় যেন একটু রাগ চড়তে শুরু করেছে। রাধানাথ জ্যাঠামশাই এখানে বসেছিলেন, এমনকি তিনি এখনো ভেতরে বসে আছেন। আমি এতক্ষণ তার সাথেই কথা বলছিলাম, অথচ কই, তিনি তো কোনো বিশেষ কথাই আমাকে বলেননি। বুঝতে পেরেছ? এবার আমাকে অনুমতি দাও। তো সব মাতাল। আমি স্বগদুক্তি করে সাইকেলের সিটে উঠে বসলাম। প্যাডেলে চাপ দেওয়ার আগে ওকে একটু জরিপ করতেই ওর মুখ দেখে মনে হয়েছিল আমার কথা শুনে ও যেন হতভম্ব হয়ে গেছে। তার ওই হতভম্ব দশা উপেক্ষা করেই আমি সাইকেল চালাতে উদ্যত হলাম। পর মুহূর্তেই রজনী আমাকে থামিয়ে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, কী সব বলছো তুমি? হ্যাঁ, তোমার শরীর টরীর ঠিক আছে তো? এই, আমার শরীর অসুস্থ হতে যাবে কেন? আগে বলো, আমার শরীর হঠাৎ অসুস্থ হতে যাবেই বা কেন? ওর উপর চড়াও হলাম। পর মুহূর্তেই ওর বেজার হয়ে আসা মুখ দেখে নিজের রাগ সংবরণ করে বললাম, এই দেখো, অনেক রাত হয়েছে, আমাকে বাড়ি ফিরতে হবে, পথ ছাড়ো। আর চলো, আমি তোমার সাথে যাচ্ছি। তোমার শরীর যে অসুস্থ তা আমি ভালোভাবেই বুঝতে পারছি, এবং সেটাই স্বাভাবিক। কাছের মানুষের সাথে এমন হলে কারোর কি আর মাথা টাথা ঠিক থাকে? এবার আমার মেজাজ সপ্তমে চড়িয়ে উঠল। আরে কি যাতা বকছো রজনী সেই থেকে? আমি কি এমন কথা বলেছি যাতে তোমার মনে হলো যে আমার শরীর খারাপ? জানি রজনীর স্বভাব আছে মানুষের কাছে এভাবে ঠাট্টা তামাশা করা। এবার রজনী একটা ফিচেল হাসি হেসে বলল, সতীশ, তুমি আবার আমার মতো নেশা করাটা শুরু করোনি তো? এই রজনী, সাবধান, একটাও বাজে কথা বলবে না। আমি ওকে ধমকালাম। তখন থেকে হেয়ালি করে যাচ্ছ, যা বলার স্পষ্ট করে বলো। আমি কড়া গলায় রজনীকে কথাগুলো বললাম। রজনী আমার কথার জবাবে কিছু বলতে উদ্যত হতেই সেখানে হঠাৎই হাতে কাঁচের বোতলে নেশার পানীয় নিয়ে টলমল শরীরে হাজির হলো গ্রামের খ্যাতনামা নেশাগ্রস্ত মানুষ কেশব। আমি তার দিকে রক্তচক্ষুতে তাকালাম। এই যে কেশব, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। দেখো তো আমাদের স্কুল মাস্টার বাবু মশাই সতীশ কি বলছে। বিদ্রুপাত্মক স্বরে রজনী কথাগুলো বলল। রজনীর এহেন বিদ্রুপাত্মক মন্তব্যে আরও রেগে গেলাম। মনে মনে স্থির করলাম এই দুই মাতাল মিলে আর কত দূর যেতে পারে মাথা ঠান্ডা করে একটু দেখা যাক। সাইকেলের স্ট্যান্ড ফেলে আমি এবার একটু সোজা হয়ে দাঁড়ালাম। কঠিন দৃষ্টিতে তাদের দিকে তাকালাম। এবার
বুঝলাম আমার ওই দৃষ্টির প্রতি ভ্রুক্ষেপ নেই ওদের। তিনি নাকি ক্লাব ঘরের ভিতরে এতক্ষণ রাধানাথ জ্যাঠামশাইয়ের সাথে নাকি গল্প দিচ্ছিলেন। ভাবো তো। রজনী একটা চপল হাসি হেসে চোখের বঙ্কা ইশারা করে কেশবকে কথাগুলো ব্যঙ্গাত্মক স্বরে বলল। কি বলো কিসের রজনী? সতীশ রাধানাথ খুড়োর সাথে গল্প করছিল? অট্টহাসি করে উঠল কেশব। রজনীও তাকে সঙ্গ দিল। দুজনের আরও এক প্রস্থ অট্টহাসি। আমার মাথায় যেন আগুন জ্বলে উঠল। হাসি থামিয়ে কেশব বলল, রাধানাথ খুড়ো তো এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। এবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। রাগে স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারিয়ে বেটে খাটো চেহারার কেশবের কলার ধরে বেশ করে ঝাঁকিয়ে তাকে বললাম, এই নেশা করে এসে একজন বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে এরকম মস্করা করতে তোমাদের লজ্জা করছে না? আরে আরে করছো কি সতীশ? এই থামো থামো থামো। দেখো কেশব কিন্তু বিন্দু মাত্র মিথ্যে বলছে না। রাধানাথ খুড়ো আজ দুপুরেই গত হয়েছেন। শুনছিলাম কাল থেকে ওনার শরীরটা বেশ জুতের ছিল না। আমি চিৎকার করে উঠলাম, এত বাজে কথা তোমরা বলতে পারো কি করে নেশা করে এসে? তাও একটা জীবিত মানুষকে নেশার ঘোরে তোমরা মেরেই ফেলছো। আমার কথার ফাঁকেই রজনী সামনের দৃশ্যপটে দৃষ্টি ঘোরালো। বৃষ্টি কতক্ষণ থেমে গেছে। বেশ কয়েক হাত দূরত্বে বিন্দু বিন্দু আলো দেখতে পেল রজনী। আমিও ওর দৃষ্টি অনুসরণ করে তা দেখলাম। কেশবকে ভৎসনা করতে করতে মৃদু বিস্মিতও হলাম। রজনী কেশবের প্রতি আমার ভৎসনা থামিয়ে সেই আলোক বিন্দুগুলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে আমাকে দেখাল। আরে ওইগুলো দেখতে পাচ্ছ সতীশ? আমি কেশবকে ছেড়ে দিয়ে আরো একবার বিস্মিত দৃষ্টিতে তাকালাম সেদিকে। ওগুলো কি বুঝতে পারছো? সেদিকে চোখ রেখেই রজনী বলে চলে, মশালের আলো, আর সেই মশালগুলো রয়েছে সব যাত্রীদের হাতে। সব যাত্রী? অবাক হয়ে বললাম আমি। আরে হ্যাঁ, সব যাত্রী। রাধানাথ খুড়োর আত্মীয় স্বজনরা হয়তো ওই বৃষ্টির জন্য দেরিতে এসেছিলেন। বৃষ্টি তো এখন প্রায় ধরেই এসেছে, তাই হয়তো তার পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা যারা আছে, তারা মরদেহ নিয়ে শ্মশানের দিকেই চলেছে। আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। এ কি বলছে রজনী? বেশ কিছুক্ষণ আগেও যে মানুষটার সাথে কথা হলো, সেই মানুষটাই নাকি অনেক আগেই মারা গেছেন। কিন্তু সামনের দৃশ্যপটের মানব দলকেও যে আমি অস্বীকার করতে পারছি না। আমার মাথার ভেতরটা বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে অবিন্যস্ত হয়ে উঠল। আমি তবে এতক্ষণ কার সাথে কথা বলছিলাম? এই কথাটা ভাবা মাত্রই এক ছুটে আমি ক্লাব ঘরের ভেতরে গিয়ে ঢুকলাম। মনে মনে নিজেকে বলে চলেছি, ওই তো ওইখানে শতরঞ্জির উপর তিনি বসেছিলেন। আমি হতভম্ব হয়ে সেখানে গিয়ে দেখি, সত্যি রাধানাথ জ্যাঠামশাই নেই সেখানে। আর না তার পক্ষে ক্লাব ঘরের সামনে দাঁড়িয়ে থাকা আমাদের তিনজনের চোখকে এড়িয়ে বাইরের পথে এগিয়ে যাওয়া অসম্ভব। আমি পাগলের মতন ক্লাব ঘরের ভেতরে পাক খাই। এই তো ঠিক এইখানটাতেই বসেছিলেন তিনি। আমি পাগলের মতন চিৎকার করে তাকে ডাকলাম, জ্যাঠামশাই, জ্যাঠামশাই, ও জ্যাঠামশাই, জ্যাঠামশাই, জ্যাঠামশাই। ক্লাব ঘরের বাইরে থেকে রজনী আর কেশবের হাসি আমার কানে এলো। না, জ্যাঠামশাইয়ের কোনো সারা শব্দ পেলাম না। তার কোনো চিহ্ন মাত্র এ ঘরে নেই। এ ঘর জুড়ে শুধু একটাই শব্দ শোনা যাচ্ছে। ফাঁকা ঘরের ভেতর কেঠো জানালাগুলো ঝোড়ো হাওয়ার দাপটে খোলা বন্ধর ছন্দে মেতে উঠেছে। কয়েক মুহূর্তের ব্যবধানে আমি একটু ধাতস্থ হলাম, তবু বিচলিত মন, তবুও একটা ভাবনা আমায় ঘিরে ধরল। তবে কি রজনী আর কেশব সত্যিই বলছে
রাধানাথ জ্যাঠামশাই সত্যি আর নেই। মনে পড়ে যায় গতকাল আমাকে উদ্দেশ্য করে রাধানাথ জ্যাঠামশাইয়ের বলা শেষ কথাটা। আমার চিন্তা শক্তি প্রায় লুপ্ত হল, আর কোনো কিছুই ভাববার ক্ষমতা ছিল না আমার। মাথার ভেতর সব তালগোল পাকিয়ে যায় সতীশের গোটা ঘটনাটার অভিজ্ঞাতে। তা যেন বুঝতে অসুবিধা হলো না অবিনাশবাবু এবং নিশীথবাবু। তারা তন্ময় হয়ে গল্প শুনছেন। খাবারের থালা প্রায় সম্পূর্ণ, খাবার সমিতি তাদের হাতে ধরা। কথাগুলো বলার পর সতীশ মৃদু থামল। নিশীথবাবু কৌতূহলীর স্বরে বলে উঠলেন, থামলে কেন, বলো, তারপর কি হলো? পুনরায় বলতে শুরু করলো সতীশ। সামনের দৃশ্যপট যেন ঝাপসা হয়ে আসে আমার কাছে। সেই ঝাপসা দৃষ্টিতেই দেখতে পেলাম আমি দুজন ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। তারা আরও একটু কাছে এগিয়ে আসার পর তাদের কণ্ঠস্বর শুনে আমি বুঝতে পারি ইন্দ্রনাথ আর বিমল। আমি আমার মাথা চেপে ধরে বসে পড়েছি। ততক্ষণে শরীরে তেমন আর সার নেই আমার। সম্পূর্ণ জ্ঞান লুপ্ত হওয়ার আগে আমার কানে এসেছিল কয়েকটি কথা। সিক্ত কণ্ঠে ইন্দ্রনাথ বলল, তুমি এসেছো সতীশ? আমি অনেকবার চেষ্টা করেছিলাম তোমাকে জানাতে, রাধানাথ জ্যাঠামশাই আর... ইন্দ্রনাথের কথা শেষ হয় না, আমি জ্ঞান হারাই। চুপ থাকে সতীশ কথাগুলো শেষ করে, যেন তার বাকশক্তি সে হারিয়ে ফেলেছে ওই ঘটনার স্মৃতি রোমন্থনের জন্যে। বেশ কিছু সময়ের ব্যবধানে ধাতস্থ হয় সতীশ। পরবর্তী ঘটনাগুলো সতীশের মুখে শুনে তারা যা বুঝলেন তা কিছুটা এইরূপ। ওই ঘটনার পর 2 দিন অতিবাহিত হয়েছে। ওই ঘটনার অভিঘাতে এই 2 দিন সতীশের প্রচণ্ড শরীর খারাপ এবং সে শয্যাশায়ীও ছিল। খোলা জানলা দিয়ে সূর্যের নরম আলো এসে সতীশের মুখে পড়ে। চোখ মেলো সতীশ। মাথাটা তখনও ভার লাগছে তার, শরীর যথারীতি দুর্বল। সারা ঘর জুড়ে সতীশের দৃষ্টি আবর্তিত হয়। তার পায়ের কাছে বসে ঘুমিয়েছিলেন তার মা মনোরমা দেবী। সেদিকে তার দৃষ্টি যেতেই ক্ষীণ স্বরে মা বলে ডেকে ওঠে সতীশ। মনোরমা দেবীর ঘুম ভেঙে যায় সন্তানের ডাকে। মা, চোখ মেলেছিস বাবা? গত 2 দিন ধরে তুই এইভাবেই শুয়ে আছিস। সেই রাতে তোর বন্ধুরা ধরাধরি করে তোকে বাড়ি নিয়ে এলো। তোর সারা শরীর ভিজে, জামা কাপড়ও কাদা লেগে ময়লা হয়ে গিয়েছে। গায়ের ধুম জ্বর, কোনো হুঁশ ছিল না তোর। কথাগুলো একটানা কান্না ভেজা স্বরে বলে আঁচল চাপা দিয়ে ডুকরে কেঁদে উঠলেন তিনি। সেই মুহূর্তে সতীশের স্মৃতিপটে সমস্ত কিছু স্পষ্ট না হয়ে উঠলেও কিছু ছিন্ন ঘটনা যেন সতীশের স্মৃতিতে ভেসে ওঠে। রাধানাথ জ্যাঠামশাই ও সে ক্লাব ঘরে বসে কথা বলেছে এসব। কেশব আর রজনীর বিদ্রুপাত্মিক হাসি, ইন্দ্রনাথের আগমন ইত্যাদি। মৃদু উত্তেজনায় 2 হাতে মাথা চেপে ধরে সতীশ। মা, আমার খুব মাথা ব্যথা করছে মা। কান্না থামিয়ে ছেলেকে সামলান তিনি। মাতা পুত্রের কথোপকথনের মাঝে ঘরের ভিতরে আসেন প্রবোধবাবু, সতীশের বাবা। ছেলের মাথায় হাত রেখে শুধলেন, এখন কেমন লাগছে বাবা? বাবা, বাবা, আমার কি হয়েছিল? সতীশ তার বাবাকে সূক্ষ্ম স্বরে প্রশ্ন করে। তুমি বৃষ্টিতে ভিজেছিলে হয়তো, তাই খুব জ্বর এসেছিল তোমার। এই তো এখন গা অনেক ঠান্ডা। কপালে হাত দিয়ে বললেন প্রবোধবাবু, তুমি বিশ্রাম নাও, বেশি চিন্তা করতে হবে না। স্কুল না হয় 2 দিন বন্ধ থাক। বেলা বেড়ে চলল। সতীশ তুলনামূলকভাবে সুস্থ হয়ে উঠেছে। উঠে বসে সে জলখাবারটুকু খেয়েছে। ধীরে ধীরে তা স্মৃতিপটে ভেসে উঠছে 2 দিন আগেকার ঘটনাগুলো। ক্লাবের সদস্যরা একটু বেলাবেলি এলেন সতীশের বাড়িতে। তারা জানতে পেরেছেন সতীশের জ্ঞান ফিরেছে, তাই তারা সতীশকে দেখতে এসেছেন। হরমোহন বাবু সতীশের মাথায় হাত রেখে বললেন, এখন কেমন আছো বাবা সতীশ?
শূন্য দৃষ্টিতে জানলার বাইরে চেয়েছিল সতীশ, খোলা আকাশের দিকে। সৌজন্যের খাতিরে উঠে বসার চেষ্টা করছিল। হরমোহন বাবু তাকে বাধা দিয়ে বললেন, থাক বাবা, তুমি শো, বিশ্রাম নাও। কি আর বলি বাবা, শেষ দেখাটুকু তোমার সাথে হলো না তার। রাধানাথদা এভাবে আমাদের ফাঁকি দেবেন আমরা কখনো তা ভাবিনি। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। মদনমোহন বাবু তার কাঁধে হাত রাখেন। শুষ্ক স্বরে জিজ্ঞেস করে ওঠে সতীশ, জ্যাঠামশাইয়ের হঠাৎ কি হলো? আগের দিন তো ওনাকে অসুস্থ মনে হলেও তেমন তো মনে হয়নি। হৃদরোগ বাবা, তা কি আর বলে কয়ে আসে? হঠাৎ করেই আসে, মানুষটাকে নিয়ে এমনই ভাবেই চুপি সারে চলে যায়। কখনো কখনো কাছের মানুষটাও টের পায় না যে তাদের প্রিয়জন তাদের ছেড়ে চলে গেছে। নিজেকে সামলে নিয়ে হরমোহন বাবু জানালেন, সেদিনের ওই সান্ধ্য আড্ডার পরদিন থেকেই তার শরীরটা আরও একটু অসুস্থ হয়ে যায়। রাধানাথ বাবুর স্ত্রী অনিলা দেবীর কাছ থেকে ক্লাবের সদস্যরা সে কথা জেনেছিলেন। তারপর দুপুরবেলা অনেকটা বাড়াবাড়ি, তারপর বিকেলের মধ্যেই সব শেষ। অসুস্থতার খবর পেয়ে ক্লাবের সকলেই প্রায় সেখানে ছুটে গিয়েছিলেন। শুধু সতীশই এই সমস্ত ঘটনা সম্পর্কে অবগত ছিল না। যদি সত্যিই জানত, তাহলে কি আর রাধানাথ বাবু তাকে শেষবারের মতো দেখা দিয়ে যেতেন? এ কথা কেউ কি বিশ্বাস করবে যে সেদিন সন্ধ্যা রাত্রে সতীশ রাধানাথ বাবুর সাথে ক্লাব ঘরে বসে গল্প করছিল? সেই সময় নাকি গ্রামবাসীরা এবং রাধানাথ বাবুর আত্মীয় স্বজন তাকে শেষ যাত্রার জন্য নিয়ে যাচ্ছিলেন। চোখ বন্ধ করে সতীশ। না, এ কথা কেউ বিশ্বাস করবে না। তাই এ ব্যাপারে মৌন থাকাই শ্রেয় হবে। রাধানাথ বাবুর অবর্তমানে হরমোহন বাবুই ক্লাব ঘরের সদস্যদের মধ্যে প্রধান। সতীশের সাথে আরও দু একটা কথা বলে ওর বাবা মায়ের সাথে দেখা করে হরমোহন বাবু সকলকে নিয়ে বিদায় নিলেন। জানলার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকে সতীশ। এ কোন অভিজ্ঞতা সমৃদ্ধ হলো সে? একজন বিজ্ঞান মনস্ক মানুষ যে কখনোই ভূত প্রেত, আত্মা, পরজন্ম এই সমস্ত বিষয়ে ঘোর অবিশ্বাসী ছিল, আজ সে কিনা বিশ্বাস অবিশ্বাসের এমন দোলাচলে দ্বিধাগ্রস্ত। বাস্তব সত্যি নাকি তার সামনে সেদিন ক্লাব ঘরে যিনি বসেছিলেন, কথা বলেছিলেন, সেই মুহূর্তে তার অস্তিত্বটা সত্যি। সত্যি, তবে মৃত্যুর পরে বিদেহী আত্মার অস্তিত্ব আছে। রাধানাথ জ্যাঠামশাই তবে সত্যি বলেছিলেন? সেদিন নিজের চোখে সতীশ বিদেহী আত্মাকে দেখবে বা তাকে উপলব্ধি করবে, সেদিন কি করে তাকে অবিশ্বাস করবে সে? হ্যাঁ, সতীশ তো পারছে না আজ সেদিন ক্লাব ঘরে রাধানাথ বাবুর অস্তিত্বকে অস্বীকার করতে। বিদেহী আত্মার দেহত্যাগের পর দেহবন্ধন মুক্ত হয়ে এত বাতাবরণেরই অবস্থান করে, তাহলে শুধু তাকে অনুভব করতে হয়। রাধানাথ জ্যাঠামশাইয়ের বিদেহী আত্মা সতীশকে এই সত্যেরই হদিশ দিয়ে গেলেন। বাইরে বৃষ্টিটা একদম থেমে গেছে। অবিনাশবাবু এবং নিশীথবাবু বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন সতীশের দিকে। 10 বছর আগের একটা অবিশ্বাস্য অভিজ্ঞতা ভাগ করে নিল সতীশ তার সহকর্মীদের সাথে। আপনারা বিশ্বাস করুন, আমার সেই ছোটবেলা থেকে এই আজ পর্যন্ত দীর্ঘ এতগুলো বছর ব্যাপী অর্জিত বিজ্ঞান মনস্কতা, যুক্তি বিজ্ঞান সমস্ত কিছুকে নস্যাৎ করে উজ্জ্বল মহিমায় আবার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করে তুলেছে এই একটা মাত্র ঘটনা, যাকে অস্বীকার করার মতো কোনো যুক্তি আমার অন্তত জানা নেই। কথাগুলো একটানা বলে মৃদু চুপ করে থাকে সতীশ। সত্যি ভাই, তোমার কোনো কথাই অবিশ্বাস করা যায় না। তোমার এমন অভিজ্ঞতায় সমৃদ্ধ হলাম আমরা। আমাদের দৃষ্টির অগোচরে বিশ্বাসের আড়ালেও কিছু আছে, তা ভালো হোক কিংবা মন্দ। বিশ্বাসে তাকে উপলব্ধি করা যায়, আর অবিশ্বাসে তাকে কখনো কখনো যুক্তিতর্কের মাধ্যমেও খণ্ডন করা হয়তো যায় না। কাজেই সর্বক্ষেত্রেই যে আমরা চোখে দেখতে পাই না, তার অস্তিত্বকে সর্বতভাবে অস্বীকার করা হয়তো বুদ্ধিদীপ্ত আচরণ নয়। এ জগতে অনেক কিছুই আছে আমাদের পঞ্চেন্দ্রিয় লব্ধ জ্ঞানের বহির্ভূত।
আমরা তাকে উপলব্ধি করতে পারি কেবলমাত্র আমাদের সস্ত্রেন্দ্রিয়ের মাধ্যমে। অবিনাশবাবু সতীশের উদ্দেশ্যে কথাগুলো মনের দৃঢ়তার সাথেই বললেন, আর অবিশ্বাসও আজ কোথাও যেন দূর দূরান্তে মিলিয়ে গেল। নিশীথবাবু ও অবিনাশবাবুর শেষ কথাগুলোই সমর্থন করলেন। অনেক রাত হলো, বিদ্যুৎ সরবরাহ পুনরায় প্রতিস্থাপিত হয়েছে, এবার বাড়ি ফেরার পালা। নিশীথবাবু তার স্কুটি নিয়ে বেরিয়ে গেলেন যথারীতি। একটা ক্যাব বুক করে অবিনাশবাবুকে বিদায় জানিয়ে সতীশ তাতে উঠে পড়ল। বৃষ্টির দরুন বাতাসের হিমেল ভাব ইট পাথরে ঘেরা ব্যস্ত শহরের জন অরণ্য যেন শূন্যতায় ভরিয়ে দিচ্ছে। জানলার কাঁচ নামায় সতীশ। জানলার বাইরে তার দৃষ্টি চলে যায় দূর আকাশের দিকে। আজ বহুদিন পর একটা অদ্ভুত টান সে উপলব্ধি করছে। তার মাটির টান, তার পিতৃভূমির টান, রক্তের টান। আজ সতীশের মনটা বড় বিচলিত হয়ে উঠেছে। স্মৃতিগুলোর উস্কানিতে সতীশের চোখ দুটো থেকে অবিরত জলধারার ধারাপাত। তার বাবা মায়ের স্মৃতি বিজড়িত, তার শৈশব, কৈশোর, যৌবনের নানান স্মৃতি বিজড়িত তার বাড়ি, গ্রাম্য মেঠো রাস্তা, মাটির বাড়ি, ক্ষেত, আলপথ, বর্ষায় এক হাঁটু কাদা জল, সর্বোপরি সেই ক্লাব ঘর এবং তার সদস্যরা যেন তার দৃষ্টির অগোচরে থেকেও তাকে ডাকছে, কেবল ডেকেই চলেছে। গল্পে আছে জঙ্গলের জানোয়ার জঙ্গল ছেড়ে একবার মনুষ্য সমাজে এলে হয়তো সে প্রকৃতপক্ষে কোনো সমাজেরই হয়ে উঠতে পারে না। না তার শরীরে সেই জঙ্গলের সোঁদা গন্ধ অবশিষ্ট থাকে, আর না সে মানব সমাজের উন্নয়নের সুবাসে সুবাসিত হতে পারে। সতীশের ক্ষেত্রে একটু তফাৎ। পরিস্থিতি এবং সময়ের সাথে সাথে জঙ্গলের সেই সোঁদা গন্ধ, অর্থাৎ তার মাটির গন্ধ, সতীশের শরীর থেকে ধীরে ধীরে মুছে গেছে। সে কোথাও না কোথাও এই শহরের হয়ে উঠেছে। হয়তো কোথাও একটা অব্যক্ত অভিমান পুঞ্জীভূত হয়ে রয়েছে সতীশের মনে, সময় এবং সমাজের প্রতি। সময়ের সাথে সাথে তাদের ছোট্ট গ্রামটাও নগরায়নের পথে পা মিলিয়েছে। আজ সেখানে সেই সবুজের দেখা আর মেলে না। শ্রাবণের আকাশ তাদের গ্রামের মেঠো রাস্তাগুলোকে আর কর্দমাক্ত করে তোলে না। আর তারা বন্ধুরা মিলে যেই সমস্ত পুকুরে সাঁতারের প্রতিযোগিতায় নামতো, সেই পুকুরগুলো তো কোথাও যেন উধাও হয়ে গেছে। সতীশের চেনা সেই গ্রাম সময় তাকে আর কখনোই ফিরিয়ে দেবে না। তাই হয়তো না চাইলেও সেই গ্রামের সাথে সতীশের মনের বাঁধা সেই অদৃশ্য সুতোটা সতীশ একটু একটু করে নিজেই ছিঁড়ে ফেলেছে। আজ সেই গ্রামে তার শৈশব, কৈশোরের, সর্বোপরি বাবা মায়ের স্মৃতি বিজড়িত সেই মাটির বাড়িটা অন্য কারোর দখলে। চেনা মুখের অধিকারী সেই কাছের মানুষগুলো না ফেরার দেশে চলে গেছেন। বন্ধু বান্ধব আছে কয়জন, তবুও সতীশ ভাবে কিসের জন্য ফিরবে সে গ্রামে, কিসের টানে। তবুও মাঝে মাঝে উঁকি মারে স্মৃতিরা। সতীশের চোখের পাতা মন ভিজিয়ে দিয়ে যায়। দূর আকাশে যেন ভেসে উঠছে বাবা মায়ের সদা হাস্য মুখ দুটো। টুকরো টুকরো স্মৃতিরা ধরা দেয় সতীশের মানুষ চক্ষুতে। বাবা মায়ের সাথে, বন্ধুদের সাথে কাটানো কত না মুহূর্ত, সবার মুখ ভেসে ওঠে সময়ের একরাশ ধুলো ঝেড়ে ফেলে। তথাপি সতীশের এই বেদনাতুর মন আরও একটা বিষয় ভেবে বিচলিত হয়। আরও একটা মুখ যেন সতীশ দেখতে পায় সেই খোলা আকাশের বুকে। হ্যাঁ, সেদিন তার দেখার কোনো ভুল ছিল না। অন্ধকারে ক্লাব ঘরের মধ্যে সে যার উপস্থিতি টের পেয়েছিল, সেই কণ্ঠস্বরের অধিকারী শরীরের এই মুখ তার রাধানাথ জ্যাঠামশাইয়ের মুখ। আর আজও এই এতগুলো বছর পরেও তার মন দোলায়িত হয় বিশ্বাস ও অবিশ্বাসের দোলাচলের মাঝে। তার একাকিত্বের মুহূর্তগুলোয় তার কানের কাছে যেন আজও এক অশরীরী কণ্ঠস্বর বলে চলে রাধানাথ জ্যাঠামশাইয়ের বলা শেষ কথাগুলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা বৈশালী কুণ্ডু মণ্ডলের কলমে সতীশ মাস্টারের বিপদ।
গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এরকম আরও অনেক গ্রাম বাংলার ভূতের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেল ফিকশন প্ল্যাটফর্মকে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসব আরও নতুন নতুন গ্রাম বাংলার ভূতের গল্প নিয়ে। নমস্কার।